পারস্য উপসাগরের এক কোণায় চোখে পড়বে ছোট্ট একটা দেশ। আয়তন মাত্র 10,000 বর্গ কিলোমিটারের তুলনায় সামান্য বেশি। আয়তনের দিক থেকে বিশ্বে 90তম। বাংলাদেশের তুলনায়ও প্রায় 13 গুণ ছোট। বলছি পারস্য উপসাগরের তীরের এক টুকরো ভূমির এক উত্তপ্ত শুষ্ক মরুদেশের কথা, কাতার। ছোট এই দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। কাতারের মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারের শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো। দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথাও থেকে ফিরে আসছেন না। এটা দেখেন তারই একটা বহিঃপ্রকাশ। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, কাতারে গিয়ে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস যে 3টি সুসংবাদ দিলেন, গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। পারস্য উপসাগরের এক কোণায় চোখে পড়বে ছোট্ট একটা দেশ। আয়তন মাত্র 10,000 বর্গ কিলোমিটারের তুলনায় সামান্য বেশি। আয়তনের দিক থেকে বিশ্বে 90তম। বাংলাদেশের তুলনায়ও প্রায় 13 গুণ ছোট। বলছি পারস্য উপসাগরের তীরের এক টুকরো ভূমির এক উত্তপ্ত শুষ্ক মরুদেশের কথা, কাতার। ছোট এই দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। কাতারের মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারের শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। আরও আছে নিত্য নতুন উদ্ভাবনী, সঙ্গে সুদূর প্রসারী নানান পরিকল্পনা। ব্যাস, এই গ্রহের অন্যতম ধনী রাষ্ট্র হওয়া আর কে ঠেকায়? আয়তনে রাষ্ট্রটি বাংলাদেশের চেয়ে 13 গুণ ছোট। বাংলাদেশের মতোই 1971 সালে স্বাধীন হওয়া দেশটির আয়তন মাত্র 11,581 বর্গ কিলোমিটার। গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার সময় তৎকালীন ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে অন্যতম গরিব দেশ ছিল কাতার। সিংহভাগই ধুধু মরু এলাকার এই দেশটি গ্রীষ্মকালে হয়ে ওঠে ভয়াবহ। 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা বিরাজ করে সেখানে। প্রায় বাঁশের অযোগ্য এ এলাকার মানুষের জীবিকা ছিল মাছ ধরা ও মুক্ত সংগ্রহ। স্বাধীনতার 50 বছর যেতে না যেতেই কাতার এখন এই গ্রহের শীর্ষ ধনী দেশগুলোর একটি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হয়তো 2 হাতে টাকা উড়িয়ে চলছে, কিন্তু কাতার আগে থেকেই তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য, আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে। বিশ্বের কোনায় কোনায় তাকালে চোখে পড়ে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্রেও বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বরে। আর শুধু রিয়েল এস্টেট নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। 2021 সালের হিসাব অনুযায়ী আয়তনের দিক দিয়ে বিশ্বের 90তম ছোট এই দেশটির মাথাপিছু বার্ষিক আয় প্রায় 67,000 মার্কিন ডলার। আর আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্ম কাতারে। অন্যদিকে গগনচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল বাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী দোহাকে দেখলে মনে হয় সাইফাই সিনেমায় দেখানো ভিন গ্রহের কোনো বসতি। প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক স্থাপত্যের মিলন ঘটেছে কাতারে। প্রায় 5 লক্ষ প্রবাসী বাঙালির স্বপ্নের দেশ কাতার। বর্তমানে কাতার পর্যটকদের জন্য নতুন একটি গন্তব্য। কাতারের সৌন্দর্য, সংস্কৃতি ও ইতিহাস মিলে তৈরি করেছে এক নতুন কাহিনী। বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ হিসেবে কাতার পর্যটক খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। আকর্ষণীয় হোটেল, শপিং সেন্টার এবং ওয়াটারফল পর্যটকদের জন্য সৃষ্টি করেছে এক নতুন অভিজ্ঞতা। দেশটিতে 20টিরও বেশি সৈকত ও ছোট ছোট দ্বীপ রয়েছে, যেখানে পরিবার নিয়ে সময় কাটাতে আসছেন অসংখ্য বাঙালি। কাতার এখন শুধু তেল ও গ্যাসের দেশ নয়, এটি হয়ে উঠেছে পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ।
আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যের দেশটিতে জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথাও থেকে ফিরে আসছেন না। এটা দেখেন তারই একটা বহিঃপ্রকাশ। 725 জন সেনা সদস্য যাবে কাতারে। কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে। আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত, কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা, এবং বলা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে। দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনা সদস্যদের নেওয়া হবে। তাহলে দর্শক বুঝতে পারছেন, ডক্টর ইউনূস যেখানে যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন। আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনাটা ছোট হতে পারে, বলতে পারেন যে 725 জন কি এমন, এটার একটা বিশাল গুরুত্ব আছে। তার মানে কাতার মিডল ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ। এই দেশে নানা রকম সব যত সালিশ মীমাংসা, অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি। কাতারে আল জাজিরা আপনারা জানেন যে খুবই জনপ্রিয়। কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয়। সেই দেশটাতে 725 জন অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো, ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে, সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে। এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায়। আর নির্ভর করা যায় বলেই তাদেরকে সমীহ করা হচ্ছে, তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো। ফলে অন্যান্য দেশও উদ্বুদ্ধ হবে। এটাই হচ্ছে আমার মানে সংক্ষিপ্ত মূল্যায়ন। বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে, কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে, আর নতুন যারা আসবেন তারা কোথায় দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চয়ই জানা দেবে। যাক, কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফর করছেন। প্রেস সচিব বলছেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায়। রাইট, আমি ভুলে গিয়েছিলাম, কুয়েতেও কিন্তু আছে, এখন কাতারও নিতে চাই। কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কিনা আমার সম্ভবত মনে হয় যে কুয়েত এবং কাতার 2 দেশেই আছে সেই অনেক আগে থেকে। প্রতি 3 বছর পর পর 725 জন করে সেনা সদস্য নেওয়া হবে, প্রতি 3 বছর পর পর। তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। দেখেন কেন বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানেই বলেন তারা যাচ্ছে, তাদের নিয়মিত ধর্ম পালন, তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে, ধর্মীয় আত্মিক সম্পর্ক, এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল, যেভাবে তারা কমান্ডকে ফলো করে, ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয়। এবং কুয়েত কাতারের অনেক অবকাঠামো, সেগুলোর পাহারা দেয়া, নিরাপত্তা বিধান করা, সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে। ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো যে বাংলাদেশের সেনা সদস্য আরো যাচ্ছে কাতারে এবং এই সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়বে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি, কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।